পুরনিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার সুজিত বসু। কদিন আগে পর্যন্ত তিনি দমকল মন্ত্রী ছিলেন, এখন আগুনটা কোথায় লেগেছে আপনারা একবার ভাবুন। আসলে না, তৃণমূলের ঘরে আগুন লেগে গেল, এরপর একের পর এক গ্রেপ্তার হতে পারে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আমার আগের প্রতিবেদনে যখন বলেছিলাম যে ভাইপোকে গ্রেপ্তারের প্রস্তুতি শুরু হয়ে গেছে, তখন অনেকে প্রশ্ন করেছেন কিভাবে প্রস্তুতি। তার কয়েক ঘন্টা বাদেই, মানে আমি ওই প্রতিবেদন রেকর্ড করার কয়েক ঘন্টা পরেই আপনারা দেখতে পেয়েছেন যে তার Z+ ক্যাটাগরির যে নিরাপত্তা সেটা উঠে গেছে। আসলে এটা যদি ভাবেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিরাপত্তা তুলে নিলেন, তা নয়। আসলে পুলিশ যে কোনো নিরাপত্তা কাউকে দিলে বা কেন্দ্রীয় বাহিনীও যদি কাউকে দেওয়া হয়, একটা সময় অন্তর অন্তর তার পর্যালোচনা করার নিয়ম। এবার কারো যদি জীবনের ঝুঁকি থাকে তাকে নিরাপত্তা দেওয়া হয়, প্রত্যেক সাংসদ নিরাপত্তা পান, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে নয়, মানে আঞ্চলিক দল তবু সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শাসক দলের তিনি একজন হনু, এবং সবচেয়ে বড় কথা তিনি একজন ভাইপো। এই কারণেই তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছিল। গত 10 বছর ধরে তিনি ওই সাইরেন বাজিয়ে পাইলট কার নিয়ে ঘুরেছেন আর হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি শুনিয়েছেন, কিন্তু এখন তার নিরাপত্তার দরকার নেই, তাই তাকে সাধারণ সাংসদের মতো নিরাপত্তা দিলেই চলবে। মানে বুঝতে পারছেন তো? আসলে দেখুন, সিবিআই ইডি এতদিন কেন চুপ করেছিল, এটা নিয়ে যারা প্রশ্ন তুলতেন বা এখনো তোলেন তাদের আমি বলি যে রাজ্যের পুলিশ সহযোগিতা না করলে কেন্দ্রীয় যে এজেন্সি তাদের কাজ করার অনেক অসুবিধা হয়। সেটা আপনারা দেখেছেন তো, আইপ্যাকের ওই কর্তার বাড়িতে অফিসে যখন তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল তখন পুলিশ এবং মুখ্যমন্ত্রী কীভাবে বাধা দিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার প্রশ্ন হচ্ছে, এই যে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যেও কিন্তু ভাইপোর যোগ রয়েছে। সবই ভাইপোর ইচ্ছায় হয়েছে, সুতরাং এই মামলাতেও ভাইপো অভিযুক্ত। ফিরহাদ হাকিম, ববি হাকিম তিনি বলবেন যে কলকাতা পুরসভার নিয়োগ তো অয়নশীলের মাধ্যমে হয়নি, সুজিত বসুকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, না, কলকাতা পুরসভাতেও নিয়োগ দুর্নীতি রয়েছে। আমি ধাপে ধাপে সব বলবো, তাই এই গ্রেপ্তার হওয়ার ভয় থেকে কেউ বাঁচছেন না, কেউ না। আরো বড় কথা, জনাব ফিরহাদ হাকিম তিনি তো রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, তাই দীর্ঘদিন ছিলেন, তাই তাঁর আমলে যা যা হয়েছে তিনি কিছুই জানেন না, এটা তো বলে থাকতে পারেন না। এই পরিস্থিতিতে আরো কারা কারা গ্রেপ্তার হতে পারে তার লম্বা তালিকা ইডির হাতে, তৃণমূলের হাতেও। তৃণমূল ভয় পাচ্ছে। এরপর কে, সুজিত বসুর উপরে কে, এ নিয়ে আলোচনা করব, এবং সেটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। আমি আগেও বলেছি, আবার বলছি যে আমার ভিডিওর আপনাদের ভালোবাসায় ভিউজ প্রচুর, অনেক মানুষ দেখছেন আপনারা, কিন্তু যারা দেখছেন তারা অনেকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, খুব সহজ, কোনো খরচ নেই, কোনো ঝামেলা নেই, বেল আইকনে হাত ছোঁয়ালে প্রতিদিন নিয়মিত আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। আর আমরা যত শক্তিশালী হব, পিনাক্কি বলছে সাবস্ক্রাইবার সংখ্যা যত বাড়বে, যত শক্তিশালী হবে, তত বেশি বেশি মানুষের কাছে ইউটিউব নোটিফিকেশান পাঠাবে। সুতরাং আপনারা অবশ্যই দেখার পর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, দেখুন এবং সাবস্ক্রাইব করুন। এখন আর কারা কারা গ্রেপ্তার হতে পারে এই মামলাটার নারী নক্ষত্র সব কিছু জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। দেখুন, পিসি ভাইপোর পাপের সাজা শুরু হয়ে গেছে, এবং এই পাপের যারা অংশীদার সকলের সাজা শুরু হয়ে গেছে। কিন্তু এই যে আলোচনা করব আজকে কে কে আরো গ্রেপ্তার হতে পারে, তার আগে একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে কিছু খবর আপনাদের জানানো দরকার। নতুন সরকার আসার পরে যা যা কথা দিয়েছিল সেগুলো রাখছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আমি বলেছিলাম প্রথম মন্ত্রিসভার বৈঠকের দিনই বলে দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হচ্ছে। এগুলো কেন, কি, কিভাবে হবে, আমি বিস্তারিত এ নিয়ে প্রতিবেদন করব। 321 জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে গত কয়েক বছরে খালি রাজনৈতিক সন্ত্রাসে, তাদের পরিবার পরিচালনার দায়িত্ব নিচ্ছে সরকার।
সীমান্ত সুরক্ষার জন্য দীর্ঘদিন ধরে বিএসএফ জমি চেয়ে পায়নি, ৪৫ দিনের মধ্যে সেই জমি দিয়ে দেওয়া হবে, যাতে সর্বত্র ফেন্সিং থাকে, অনুপ্রবেশ যাতে বন্ধ হয়। আয়ুষ্মান ভারত সহ বেটি পড়াও বেটি বাঁচাও সহ প্রচুর কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এতদিন পশ্চিমবঙ্গের মানুষেরা পেতেন না, সেগুলো সব পাওয়া শুরু হয়ে গেল। সর্বভারতীয় স্তরের যে আধিকারিক ও রাজ্যের আধিকারিক যারা, মানে WBPS, IPS, এদের সকলের একদম বিধিবদ্ধ প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আমাদের নতুন BNS যে কার্যকর হয়েছে, সেটা গোটা দেশে লাগু হলেও পশ্চিমবঙ্গে হয়নি, সেটা লাগু হয়ে গেছে। রাজ্যে জনগণনার কাজ শুরু হবে, দুধ কা দুধ পানি কা পানি SIR করে দিয়েছে, কিন্তু এটা আটকাতে যাওয়ার মূল কারণ ছিল, মানে আমাদের সততার প্রতীক, আপনারা যাকে সঠতার প্রতীক বলেন আজকাল, তিনি কেন আটকে রেখেছিলেন জনগণনা, সেটা আপনারা বুঝবেন, আমি বলবো। সেই জনগণনার কাজ রাজ্যে শুরু হচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, বেতন কমিশন, বকেয়া ডিএ, এই সব কিছু নিয়ে আগামী সোমবার যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, সেখানে আলোচনা হবে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলার মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা অন্নপূর্ণা ভাণ্ডারে দ্বিগুণ টাকা পাবেন। এরপরে নতুনরাও আবেদন করবেন, সেটা বাড়বে। আর জুন মাসের প্রথম দিন থেকেই এই রাজ্যে মহিলাদের সম্মানের জন্য যে কোনো সরকারি বাসে বিনামূল্যে সফরের সুযোগ। এইগুলো বলে দিলাম কেন, এটা একটা সিদ্ধান্ত, এটা আমার জানিয়ে দেওয়া সকলকে কর্তব্য। তাই আমি প্রথমে এটা জানিয়ে এবার আমি গ্রেপ্তার প্রসঙ্গে যাই। সুজিতের পরেই কি রথিন ঘোষ? এইসব এলাকার মধ্যে মধ্যমগ্রামে তিনি জিতেছেন বিধায়ক হয়ে, বারবার তাকে পুর নিয়োগ মামলায় ইডি ডেকেছে, কিন্তু তিনি যাননি। বিধায়ক হয়েছেন, খুব তাড়াতাড়ি বিধানসভা বসলেই তাকে শপথ নিতে হবে, তারপরেই কি গ্রেপ্তার? এই প্রশ্নটা না তৃণমূলের ভেতরে। তবে বিধায়ক হিসেবে যদি তিনি গ্রেপ্তার হন, তখন স্পিকারের অনুমতি লাগবে, এখনো স্পিকার হবেন, তিনি শপথ নেবেন, অনেক বিষয় আছে। তবু তৃণমূল ভাবছে যে এখন গ্রেপ্তার হলে অনেক সমস্যা, তাই তাকে একটু আগলে রাখার চেষ্টা হচ্ছে, পারা যাবে কিনা জানি না। এবার আপনাদের বলি, পুরনিয়োগ দুর্নীতি আসলে কতটা। পুরনিয়োগ দুর্নীতির যদি সবটা হিসাব করা হয়, তাহলে 100 কোটি টাকার বেশি। এই অয়নশীল, তার মাধ্যমেই তো পুরনিয়োগ দুর্নীতির সবকটা জানা গেল। তাকে প্রথমে যখন স্কুল নিয়োগ দুর্নীতি, মানে যে প্রাথমিক এবং SSCর যে 26,000 চাকরি গেল, সেই সব মামলায় তার অফিসে প্রথম তল্লাশি চালানো হয়। এই তল্লাশি এবং তাকে গ্রেপ্তারও করা হয়। এই সময় প্রচুর উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার হয়। তার মধ্যে দেখা যায় যে পুরসভার নিয়োগেরও ওএমআর শিট তার বাড়িতে রয়েছে, যেটা থাকার তো কথা নয়। তখনই হদিশ পাওয়া যায় যে এখানে একটা পুরো নিয়োগ কেলেঙ্কারি আছে, এবং তার ওএমআর শিট এখানে কেন আছে, তদন্ত শুরু হয়। CBI এর পাশাপাশি ইডিও তদন্ত শুরু করে। গত বছর যখন এই মামলার চার্জশিট দেওয়া হয়েছিল, তখনই জানা গিয়েছিল যে CBI তদন্ত করে কি পেয়েছে, কিভাবে লেনদেন হতো টাকা, কিভাবে চাকরি পাওয়া যেত, সব উল্লেখ করা ছিল। তাতে দাবি করা হয়েছিল অয়নের 2 জন এজেন্টের মাধ্যমে চাকরিটা হতো, প্রত্যেকের কাছ থেকে গড়ে 50,000 টাকা করে নেওয়া হতো একটা চাকরির জন্য। পরে জানা যায় এটুকু নয়, আরো অনেক বেশি। মোট 20টা পুরসভায় নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল এই অয়নশীলকে। তার 2 এজেন্ট, শ্রমিক চৌধুরী, আরেকজন হচ্ছে দেবেশ চক্রবর্তী ওরফে কানুদা। এই নামেই তিনি চাকরি বিক্রির যে বাজার, সেই বাজারে পরিচিত ছিলেন। মানে কতজন চাকরি পেয়েছে, এই ফিগারটা এখনো পর্যন্ত যা জানা গেছে 2000 জনের বেশি, কিন্তু এটা অনেক বাড়বে। এবং মোট 20টার মধ্যে 17টা পুরসভায় খোঁজ পাওয়া গেছে, বাকি সব কিছু এখনো পাওয়া যায়নি। তার খোঁজ চলছে এবং অয়নশীল আস্তে আস্তে মুখ খুলছেন, তিনি বলছেন, তবেই না সুজিত বসুকে গ্রেপ্তার করা গেল। এই সুজিত বসু বাম আমলে তিনি সুভাষ চক্রবর্তীর গুন্ডা হিসেবে পরিচিত ছিলেন, আর পরে তিনি চোর হিসেবে পরিচিত হন। শ্রীভূমির পুজোটা কি করে হবে, অনেকের চিন্তা।
মা দুর্গা ওখানে আসতেন বটে, অনেক ধুমধাম করে পুজো হতো, কিন্তু মা দুর্গা কি সত্যি চুরির টাকায় পুজো নিতেন? আমার প্রশ্ন আছে। আমি কখনো ওই মণ্ডপে যাইনি বা যাওয়ার চেষ্টা করিনি, তবে শুনেছি ওখানে দারুণ ঘটা করে পুজো হতো এবং সততার প্রতীক আসতেন প্রতিবার, ওখানে এসে ফিতে কাটতেন। কিন্তু অয়নশীলের এই যে এবিএস ইনফোজেন, তাকে মিউনিসিপ্যাল সিলেকশন প্রসেসর কি করে করা হলো, এর জবাব কিন্তু আসলে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার ভাইপো কি কি সুবিধা নেওয়ার জন্য, তার প্রিয় ভাই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তারা কি কি সুবিধা নেওয়ার জন্য এবিএস ইনফোজেনকে মিউনিসিপ্যাল সিলেকশন প্রসেসর নিয়োগ করলো। রাজ্যে কি নিয়োগ প্রক্রিয়া চালানোর মতো কর্মী নেই, না কর্তারা নেই? স্কুলে নিয়োগ, রেশন বন্টন, কয়লা গরু, মানে তার তো কোনো সীমা পরিসীমা নেই, কত কিছু চুরি হয়েছে। নতুন যে সরকার স্থাপিত হয়েছে তাকে উন্নয়নের কাজের পাশাপাশি দুর্নীতি এবং কত ফাইল, সব ফাইলেই কিছু না কিছু দুর্নীতি পাওয়া যাবে। ইতিমধ্যে যেসব নিয়োগগুলো বাতিল করা হয়েছে তার মধ্যে অনেক নিয়োগ দুর্নীতির নিয়োগ ছিল। এই যে যারা বিভিন্ন জায়গায় মাথায় যাদের বসানো ছিল, কোটি কোটি টাকা তারা বেতন নিয়েছে। ইডির এক কর্তার বক্তব্য যে 100 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে পুরো নিয়োগ। কোথাও মজুর নেওয়া হয়েছে, মজুর, রাস্তা পরিষ্কার করার কাজ, এইসব কাজ যারা করেন তাদের কাছেও কিন্তু টাকার অঙ্কটা ওই ছিল 50,000। কোথাও করণিক বা কেনানি, কোথাও কম্পিউটার অপারেটর, এইসব পদ এবং পদ ও বেতন অনুযায়ী এই টাকাটা কোনো কোনো পুরসভার ক্ষেত্রে 4 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ছিল। কিন্তু পুরসভার চাকরি তো স্থায়ী চাকরি, ওখানে একটা চাকরি পেয়ে গেলে, আমি পুরুষদের ক্ষেত্রেই বলছি, যে অনেক টাকা পণ নিয়ে একটা বিয়ে করা যায়, ফলে ওই ঘুষের টাকাটা ওখান থেকেই উঠে আসবে। আমাদের রাজ্যে পণ প্রথা তো যায়নি। এই যে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা স্কুলের চাকরি কিনেছিলেন, তারা সেই টাকাটা তুলে নিয়েছিলেন শ্বশুর মশাইয়ের থেকে। আসলে না, দুর্নীতি আর পাপ একেবারে পাশাপাশি থাকে, একটার সাথে আরেকটা সম্পৃক্ত হয়ে থাকে। আর এই যে 4 লাখ থেকে 10 লাখ টাকায় বিভিন্ন পদ অনুযায়ী যে চাকরি বিক্রি হয়েছে, সেটাকে যদি গড়ে 5 লাখ টাকা ধরে নেওয়া হয় মাথা পিছু, তাহলেই তো 100 কোটি হয়ে যাচ্ছে। সব পাকা সরকারি চাকরি, ফলে এই চাকরির পর পেনশন আছে, ডিএ বৃদ্ধি আছে, পে কমিশন আছে, ফলে এই চাকরি তো মূল্যবান চাকরি না। শুধু তাই নয়, মানে এই 100 কোটি টাকার যে সূত্র যেখান থেকে এসেছে, সেগুলো সব ইডির কাছে এসে গেছে, কারণ অয়নশীল সব বলে দিয়েছেন, সব বলেছেন কোথা থেকে। বিশেষ করে উত্তর 24 পরগনার কামারহাটি, বরানগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম, কাচিরাপাড়া, এইরকম 14টা পুরসভায় সবচেয়ে বেশি এই দুর্নীতি হয়েছে, নিয়োগ দুর্নীতি হয়েছে। ইডি সূত্রে যেটা জানা গেছে, 70টা পুরসভায়, মোট 70টা পুরসভায় বিভিন্ন পদে এইভাবে নিয়োগ হয়েছে। এতে রাজনৈতিক নেতাদের ছেলে মেয়েরা, তারাও চাকরি পেয়েছেন, শালা, বৌমা, বৌমার ভাই, এমনকি প্রেমিকাও। রাজনৈতিক নেতাদের বান্ধবীরাও চাকরি পেয়েছেন। বেশ কয়েকজন প্রভাবশালীর এসব সবকিছু পাওয়া গেছে। আর এতেই তো তৃণমূলের ভয়, সকলেই ভয় পাচ্ছেন, আমার নামটা নেই তো তালিকায়। এখন তো রাজ্য পুলিশ বাঁচাতে পারবে না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বের সঙ্গে বলেছেন যে আমাদের 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি যাই করে থাকুন তার